গল্পের নাম সুখের নেশায়, লেখিকা আশিফা সুলতানা জিমা, প্রসঙ্গ 24। ব্যাগে কত টাকা আছে চেক করে নিল মিম। সাফরাত গতকাল তাকে 2000 টাকা দিয়েছে, কোনো মতেই নিতে চায়নি ও। সাফরাত যখন বলল ভাই হিসেবে ছোট বোনকে দিচ্ছে, তখন আর ফিরিয়ে দিতে পারেনি। মানুষ তো বোনের বিয়েতে গেট ধরে, জুতা চুরি করে, দুলাভাইয়ের হাত ধুয়ে দেয়, কিন্তু চৈত্রিকার হঠাৎ বিয়ে হবার কারণে এসব থেকে বঞ্চিত হলো মিম। দুপুরে লাঞ্চ করার সময় সাফরাত নিজ থেকেই তাকে বলে ভাইয়ার থেকে টাকা আদায় করার কথা ভুলে গেল। ইস, এত ভালো কেউ হয়! মিম নিমিষেই উৎফুল্ল হয়ে ওঠে। তার বোন সত্যি খুব লাকি, সাফরাতের মতো একটা মানুষকে জীবনসঙ্গী হিসেবে পেয়েছে। এবার বোধ হয় চৈত্রিকার জীবনের সকল কষ্টের সমাপ্ত হবে। ব্যাগে 100 টাকা আছে, বাকিটা মায়ের কাছে রেখে এসেছিল মিম। মেয়েটা একদমই অযথা টাকা খরচ করে না। বোনের ত্যাগ তাকেও কঠোর হতে শিখিয়ে দিচ্ছে দিনকে দিন। কলেজ গেট থেকে কিছু দূরে আইসক্রিম বিক্রি করছে। ব্যবসা গরমে আইসক্রিম খাওয়ার তীব্র ইচ্ছা জাগে মিমের। রাস্তা পেরিয়ে অপর পাশে চলে আসে। চকলেট ফ্লেভারে একটা আইসক্রিম কিনে পিছন ঘুরতেই নেত্রদয় ভয়ার্ত হয়ে উঠল। বুক ধড়ফড় করতে লাগলো, প্রচণ্ড ভয়। একটা ছেলে বাঁকা হেসে তাকিয়ে আছে। আরেকটু হলে প্রায় ছেলেটার বুকের সাথে ধাক্কা লাগতো। ছেলেটা হাত বাড়িয়ে আইসক্রিমটা ছিনিয়ে নিল। কামড় বসাতে গিয়ে হালকা হলদে বিশ্রী দাঁতগুলো দেখিয়ে বিদঘুটে হেসে বলে উঠল, তুই আগে কামড় দে তো, তোর ঠোঁটের স্পর্শ লাগলে আইসক্রিমটা মজা লাগবে। আহ, কি সুন্দর গোলাপি তোর ঠোঁট দুইটা। তুই না হয় থাপ্পড় দিছস, আমি তোরে আদর দিমু ওই ঠোঁটে। শ্রবণগ্রন্থিতে তীব্র শব্দ করে পৌঁছালো প্রত্যেকটা শব্দ। অকস্মাৎ বোধা হয়ে এলো কান দুটো। ঘৃণায় বমি করে দিতে ইচ্ছে করছে। এসব কুপ্রস্তাব মেনে নিতে পারে না মিম। প্রথম দিন বাউন্ডুলে অসভ্য রানা নামের এই ছেলেটা রাস্তা একা পেয়ে প্রেম নয় শয্যার সঙ্গে হওয়ার কুপ্রস্তাব দিয়েছিল সেদিন। রাগে নিজেকে সংযত করতে পারেনি মিম। সপাটে এক চর বসিয়ে দিয়েছিল গালে। এটা প্রায় 1 মাস আগেকার ঘটনা। তারপর আর দেখেনি ছেলেটাকে। এলাকার ছোটোখাটো গুন্ডা বলে সম্বোধন করা হয় একে। মেয়েদের উত্ত্যক্ত করা এদের প্রতিনিয়ত অভ্যাস। থাপ্পড় মারার পর থেকে ভীষণ ভয়ে ভয়ে থাকতো মিম। বাবা অথবা চৈত্রিকা কাউকে বলার সাহস করতে পারেনি। অবশেষে কলেজে এসে মেয়েদের কানাঘুষাতে যখন শুনে রানাকে পুলিশ ধরে নিয়ে গিয়েছে, মিম স্বস্তি নিঃশ্বাস ফেলায়। কিন্তু আজ সম্পূর্ণ সাহস, স্বস্তি সবকিছুর জন্য মেয়াদ উত্তীর্ণ হয়ে গেল। কিরে, আইসক্রিম গলে যাইতেছে তো? মিম ভয়ার্ত দৃষ্টিতে এদিক সেদিক তাকালো। কেউ কেউ ওদের দিকে চেয়ে চলে যাচ্ছে, আবার কেউ ফিরেও তাকাচ্ছে না। আইসক্রিম বিক্রেতার দিকে অসহায় চোখে তাকালো। বুড়ো লোক, ওনার নিজেরও মিমের সমান একটা মেয়ে আছে। আজ যদি রানার বিরুদ্ধে গলা উঠায়, তাহলে ওনার মেয়েটা হয়তো আর নিরাপদে থাকবে না। তবুও ভয়ে ভয়ে বললেন, মেয়েটারে যাইতে দেন স্যার, ভয় পাইতেছে। রানার দৃষ্টি দেখে আইসক্রিমওয়ালাও আর এক মুহূর্ত দাঁড়ালো না। গাড়ি ঠেলে চলে যাচ্ছেন দ্রুত। মিম কয়েক পা পিছিয়ে গিয়ে শক্ত কণ্ঠে বলল, আমাকে যেতে দিন। না দিলে? মিম কি বলবে বুঝতে পারছে না। পিছনের ছেলেগুলো দাঁত কেড়ে হাঁটছে। দৌড় দিলে বাঁচতে পারবে তো? আর এতগুলো মানুষ কেউ তার সাহায্যের জন্য এগিয়ে আসছে না। মিমের ইচ্ছা করলো সবার মুখে থুতু দিতে। আজকাল কারো বিপদে কেউ এগিয়ে আসে না, উল্টো রং তামাশা করে। মিম দৌড়ে দেবার জন্য প্রস্তুত হতেই রানা খপ করে হাত ধরে ফেলল। দাঁতে দাঁত কেটে বলল, শালিরে গাড়িতে তোল, চরের সত্তা বিছানায় লইমু। হাত পা ঠান্ডা হয়ে গেছে মিমের, রীতিমতো কাঁপছে ও। রানার পিছনের একটা ছেলে আর এক হাত ধরতেই মিম চিৎকার দিতে চাইল, কিন্তু প্রচণ্ড ভয়ের চোটে গলা দিয়ে একটা শব্দ বেরোচ্ছে না। দিহান মিমকে দেখার জন্য অফিসের একটা মিটিং শেষ করে ছুটে এসেছে। এসে এমন কিছু দেখবে গুণাক্ষরে ভাবেনি সে। মস্তিষ্ক ধপ করে জ্বলে উঠল। গাড়ি থেকে বের হয়ে দৌড়ে এসে দাঁড়ালো মিমের পাশে। চোখের পলকে রানা ও পাশের ছেলেটাকে ধাক্কা দিয়ে সরিয়ে মিমকে নিজের কাছে টেনে নিল। ভয়ে কুঁকড়ে যাওয়া মিম পরিচিত কারো সান্নিধ্য পেয়ে ঝাপটে ধরল। দিহানের শার্ট আঁকড়ে ধরে ডুকরে কেঁদে উঠল। পিঠের উপর আলতো করে হাত রেখে দিহান আশ্বাস দেয়। রানা অগ্নিদৃষ্টিতে তাকিয়ে বলে উঠল, শালা, তোর সাহস হলো কেমনে আমারে ধাক্কা দেওয়ার? আবার আমার জিনিস কাইরা নিয়া বুকে জড়াও। দিহান রাগল না, বরং স্মিত হাসল। মিমকে নিজের থেকে আলাদা করতে চাইলে আরও জড়সড় হয়ে বুকে মুখ লুকিয়ে ফেলল। এটা যেন ওর ভরসার স্থান। ধ্যান আর চেষ্টা না করে ধরে রেখে বলল, ও কোনো জিনিস না, আমার ভবিষ্যৎ। আর একবার স্পর্শ করে দেখাস, তোকে জেলে পৌঁছিয়ে মরব আমি।
তোর মতো ছোটোখাটো গুন্ডা কীভাবে হ্যান্ডেল করতে হয় তা দিহান চৌধুরী বেশ ভালো করে জানে। রানের পিছনে ছেলেটা ছুরি বের করতে হাত দেখিয়ে থামিয়ে দেয়। বুঝতে পারে দিহান খুব পাওয়ারফুল লোক, তাই এই মুহূর্তে কোনো রিস্ক না নিয়ে কেটে পড়লো। মিমকে এক হাতে আঁকড়ে ধরে আশেপাশে এক লোক থেকে রান্নার সব ডিটেলস জেনে নেয়। ছোট্ট একটা মেসেজ করে সাপরাতকে। মিমকে গাড়িতে বসাতে গিয়ে বাধায় আর এক বিপত্তি, কিছুতেই ছাড়ছে না ধ্যানকে। যে মেয়ে অন্য সময় ধ্যানের ছায়াটা সহ্য করতে পারতো না, এখন ভয়ে ছাড়ছেই না। ধ্যান হাল ছেড়ে বলল, তুমি কি চাও তোমাকে কোলে নিয়ে ড্রাইভ করি? তাহলে কিন্তু তা তোমার জন্য মঙ্গলকর হবে না। আমিও নিয়ন্ত্রণ হয়ে পড়ব, তুমিও। ধ্যানের কথার মানে বুঝতে সময় লাগলো না। মিমের শার্ট ছেড়ে সিটে বসলো। চক্ষু কঠোর হতে অবাধে গড়িয়ে যাচ্ছে জল। ধ্যান ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দিল। অতঃপর নিঃশব্দে টেনে মিমকে আঁকড়ে ধরে এক হাতে। মিম টু শব্দটুকু করেনি। বাড়ির গেটের সামনে এসে গাড়ি থামিয়ে জিজ্ঞেস করে, যেতে পারবে? দরজা খুলে নামতে নিলে দিহান হাতের উপর হাত রাখে। জিজ্ঞাসু দৃষ্টিতে মেলে ধরে মিম, শোনো, এখন থেকে রেগুলার আমি তোমাকে দিয়ে আসবো, আসার সময় আমি নিয়ে আসবো। মিম আমতা আমতা করে প্রশ্ন করে, কেন? কেনর উত্তরটা আজ তোলা থাকুক, একদিন তুমি নিজেই উত্তর খুঁজে পাবে। সাবধানে যেও, আমি অলওয়েজ থাকবো তোমার আনাচে কানাচে। মিম ডিম। মিম ডিম ডাকে কপট রাগ হলেও তা প্রকাশ করেনি মিম। অজানা কারণে আজ দিহানকে ভালো লাগছে তার, ভীষণ ভালো লাগছে। হতে পারে দিহান তার সম্মান রক্ষা করেছে বলে, নয়তো জীবনের প্রথমবার কোনো পুরুষের খুব কাছাকাছি গিয়েছে বিদায় ভরসা খুঁজে পেয়েছে পরে। গাড়ি থেমে নেমে টলমল পায়ে অনেকখানি এগিয়ে গিয়ে দাঁড়িয়ে পড়লো। ঘাড় ফিরিয়ে দেখে দিহানের এক দৃষ্টিতে তাকিয়ে থাকা। দৌড়ে গাড়ির কাছে এলো মিম। জানালার দিকে ঝুঁকে মিহিসরে বলল, ধন্যবাদ। ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে, ঠান্ডা বাতাস বইছে সমস্ত প্রকৃতি জুড়ে। প্রতিদিন বৃষ্টি ভালো লাগে না চৈত্রিকার। মিমের গায়ে কাঁটা মেলে দিয়ে বিছানা চাললো। রাতে জ্বর এসেছে মিমের। জ্বরটা যে ভয়ের তাড়নায় দিহান ফোন করে না জানালে কখনো জানতে পারতো না চৈত্রিকা। সবটা ওর আগোছাড়াই থেকে যেত। দিহান সব কিছু খুলে বলেও মিমকে রেগুলার নিয়ে যাওয়া নিয়ে আসার অনুমতি চায়। চৈত্রিকা উত্তরে কি বলবে বুঝতে পারছিল না, তবে ছাপারা ছাই দিল তাই আর না করতে পারেনি। ওয়াশরুমের দিকে পা বাড়াতে ফোন বেজে ওঠে। ঝটপট রিসিভ করতে সাপরাত ঘুম ঝরানো কণ্ঠে বলল, শালি সাহেবার জ্বর কমেছে? অফিস যাবেন তো আজ? গতরাতে জবের জন্য সিলেক্ট করা হয়েছে, এটার মেসেজ এসেছিল। চৈত্রিকা ছোট্ট করে জানালো, যাব। আপনি? আজ অফিস যাওয়াটা অনেক জরুরি, বিয়ে করেও বউকে যখন কাছে পাচ্ছি না। মুখ দর্শনের জন্য হলেও অফিসে যেতে হবে চৈত্র মাস। হাত ফসকে মোবাইলটা ফ্লোরে ছিটকে পড়ল। বুকটা প্রচণ্ড গতিতে ধুকপুক করছে চৈত্রিকার। চৈত্র মাস ঠিক শুনেছে তো? শীত দ্বারা বরাবর শীতল স্রোত বয়ে গেল। মোবাইলটা পড়ে আসছে অবহেলায় মেঝেতে খণ্ড খণ্ড হয়ে। পুরনো ছাতাটা মেরে চৈত্রিকা গেট অব্দি এলো। পরনে কালো সুতির ড্রেসটা হালকা ভিজে গেছে বৃষ্টির ছিলায়। বৃষ্টি হবার কারণে গাড়ি রিক্সার চলাচল নেই তত একটা। চৈত্রিকা চিন্তায় পড়ে গেল কিভাবে যাবে। তাৎক্ষণিক তার চিন্তার অবসান ঘটিয়ে সাদা একটা গাড়ি হাজির হয়। প্রথমত চৈত্রিকা হক চুকিয়ে দেয়, পরক্ষণেই গাড়ির দরজা মিলে সাপারাতের গাড়ির ড্রাইভারকে দেখে ধাতস্থ হয়। আসসালামু আলাইকুম ম্যাম, স্যার আপনাকে অফিসে নিয়ে যেতে বলল। কথাটা বলেই ড্রাইভার নিজের হাতের মোবাইলটা এগিয়ে দেয়। হতবিহ্বল দৃষ্টিতে তাকিয়ে থেকে কানে ধরে ফোনটা চৈত্রিকা। অপর পাশে হতে ভেসে আসে হৃদয় নিংড়ে যাওয়া ক্ষুদ্র কণ্ঠস্বর, মোবাইল কোথায় আপনার? হাত থেকে পড়ে নষ্ট হয়ে গেছে। আচ্ছা আসুন। চৈত্রিকা মোবাইলটা ড্রাইভারের হাতে দিয়ে গাড়িতে উঠে বসে। বৃষ্টি বেড়েছে, ইচ্ছে করে জানালাটা লাগালো না। বৃষ্টির ফোঁটা ছুঁয়ে দিচ্ছে মুখ। চোখ বুজে বৃষ্টির আলিঙ্গন উপভোগ করছে চৈত্রিকা। চারপাশে বইছে সুখময় হাওয়া। অনিল মনোমুগ্ধ চোখে অবলোকন করে যাচ্ছে সাপারাতকে এক নাগাড়ে। আর সাদা শার্টের উপর হালকা নীল একটা ব্লেজার পরেছে সাপারাত। ফর্সা মুখে চাপদাড়ি তার সৌন্দর্য দ্বিগুণ বাড়িয়ে দিয়েছে। চোখ দিয়ে এক প্রকার গিলে খাচ্ছে মোনাদুর সুদর্শন এই পুরুষকে। সাপারাত মোবাইলের দিকে নজর রেখে গম্ভীর স্বরে বলে উঠল, চোখের দৃষ্টি সংযত করুন মিস মোনা, নয়তো গিয়ে আপনার রিজাইন লেটার তৈরি করুন। মোনার ফর্সা চেহারায় কালো আধার ছেয়ে গেল মুহূর্তে। সে ভাবতে পারেনি সাপারাত বুঝে ফেলবে। থমথমে মুখে বলল, সরি স্যার, লিভ। ইয়েস স্যার। মলিন মুখে বেরিয়ে যায় মোনা। সেদিকে চেয়ে সাপারাত চেয়ারে মাথা এলিয়ে দিল। মুখের সামনে মোবাইলটা ধরে চোখ দুটো স্থবির রাখলো স্ক্রিনে। চৈত্রিকা দাঁড়িয়ে ভাবনায় মগ্ন। একপাশে হাওয়াতে ওর ঠোঁটের কোণে মৃদু হাসি দৃশ্যমান। ছবিটা প্রায় অনেক দিন আগের তোলা। সাপারাত ঠোঁট বাঁকিয়ে হাসলো, মুগ্ধ কণ্ঠে উচ্চারণ করে,
আপনার জন্য একটা সারপ্রাইজ অপেক্ষা করছে চৈত্র, অনেক বড় সারপ্রাইজ, চমক, ধাক্কা।